আমন্ত্রণ জানাচ্ছি এবিসি নিউজ ওয়ার্ল্ড আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই জানাবো শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দেব এইমাত্র হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে। শুরুতেই থাকছে রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের মুহূর্ত নিয়ে যা বললেন অন্য হেলিকপ্টারে থাকা কর্মকর্তারা। এ বিষয়ে থাকছে গুরুত্বপূর্ণ আলোচনা, ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এবারে জানাবো ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির জানাজায় যোগ দিয়ে যা বললেন হামাস প্রধান ইসমাইল হানিয়া। জানাবো গাজায় ইসরায়েলি হামলায় গত 24 ঘন্টায় অন্তত 62 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন 138 জন। বুধবার অবরুদ্ধ উপত্যকায় স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরও জানিয়েছে উত্তর গাজায় অবশিষ্ট থাকা 2টি হাসপাতালও দখলে নিয়েছে ইহুদিবাদী ইসরায়েলি বাহিনী। জানিয়ে দেব যুক্তরাষ্ট্রের ভেতরে ছড়িয়ে পড়েছে সহিংসতা। যুক্তরাষ্ট্রের অভিবাসীদের বিরুদ্ধে হুমকি ধুমকির ঘটনা অনেক বেড়ে গেছে এবং অনেক মার্কিন নাগরিককে আত্মরক্ষার জন্য বন্দুক বহন করতে দেখা গেছে। এবারে থাকছে ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আন্তর্জাতিক অপরাধ আদালতের পরোয়ানাকে পরোয়া করে না বলে ইঙ্গিত দিয়েছে। তিনি বলেছেন, আমার এবং প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালেন্টের বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা গাজার যুদ্ধে ইসরায়েলের হাতকে বেঁধে ফেলতে পারবে না। এবং সর্বশেষ জানাবো ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিচ্ছে নরওয়ে, স্পেন এবং আয়ারল্যান্ড। বুধবার একযোগে এই ঘোষণা দেন দেশ তিনটির প্রধানমন্ত্রী। দেশ তিনটি নেতারা বলেছেন মধ্যপ্রাচ্যে শান্তির লক্ষ্যে ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবেন তারা। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের মুহূর্ত নিয়ে যা বললেন অন্যটিতে থাকা কর্মকর্তারা। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার মুহূর্ত কেমন ছিল তা নিয়ে মুখ খুলেছেন প্রেসিডেন্টের চিফ অফ স্টাফ গোলাম হোসেন ইসমাইলি। গত রোববার প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ কয়েকজন হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হন। সোমবার তাদের নিহত হওয়ার খবর জানায় ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। গোলাম হোসেন ইসমাইল প্রেসিডেন্টের 3 হেলিকপ্টারের বহরের একটিতে ছিলেন। আজারবাইজান সীমান্তে বাঁধ উদ্বোধন শেষে ফেরার সময় প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। ইসমাইলি রাষ্ট্রীয় টিভি চ্যানেলকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। দেশটির আধা সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ তাকে নিয়ে সংবাদ প্রকাশ করেছে। রাইসিকে বহনকারী হেলিকপ্টারটিতে মোট 9 জন ছিলেন। রোববার হেলিকপ্টারটি নিখোঁজ হওয়ার পর রাতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে বেশ কয়েক ঘণ্টা ধরে পাহাড়ি ওই অঞ্চলে অনুসন্ধান চলে। পরে তা পাওয়া যায়। ইসমাইল মেহের নিউজকে বলেন, রোববার স্থানীয় সময় দুপুর 1টার দিকে 3টি হেলিকপ্টার উড্ডয়ন করে। তখন সেখানকার আবহাওয়া স্বাভাবিক ছিল। তিনি বলেন, ভার্জেগানের পাহাড়ি অঞ্চলের আবহাওয়ার অবস্থা, সেখানে দুর্ঘটনাটি ঘটেছে। হেলিকপ্টার ওড়ার শুরুতে একেবারে ঠিকঠাক ছিল, তবে ওড়ার 45 মিনিট পর প্রেসিডেন্ট রাইসির হেলিকপ্টারের পাইলট, যিনি বহরের দায়িত্বে ছিলেন, তিনি 2টি হেলিকপ্টারকে মেঘ এড়াতে আরও উপরে ওঠার নির্দেশ দেন। প্রেসিডেন্টের হেলিকপ্টারটি 2 হেলিকপ্টারের মধ্য থেকে উঠছিল। হঠাৎই সেটি অদৃশ্য হয়ে যায়। বার্তা সংস্থা মেহের নিউজ ইসমাইলি বলেন, মেঘের উপরে 30 সেকেন্ডের মতো ওড়ার পর তারা হেলিকপ্টারের পাইলট খেয়াল করেন মাঝখানে থাকা হেলিকপ্টারটিকে বহনকারী হেলিকপ্টারটি অদৃশ্য হয়ে গেছে। পাইলট চারিদিকে প্রেসিডেন্টের হেলিকপ্টারটি খুঁজতে থাকেন। প্রেসিডেন্টের চিফ অফ স্টাফ গোলাম হোসেন ইসমাইলি বলেন, রেডিও ডিভাইসের মাধ্যমে প্রেসিডেন্টের হেলিকপ্টারের সঙ্গে যোগাযোগ স্থাপনের বেশ কয়েকবার চেষ্টা করা হয়। তারপরও তার হেলিকপ্টারটি কিছুক্ষণ উড়ে পাশের একটি তামার খনিতে অবতরণ করে। ইসমাইলি বলেন, তিনি যে হেলিকপ্টারটিতে উড়েছিলেন সেটির পাইলট মেঘের কারণে উচ্চতা কমাতে পারছিলেন না। প্রেসিডেন্ট রাইসির সঙ্গে ওই হেলিকপ্টারে পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিয়ান এবং প্রেসিডেন্টের সুরক্ষা ইউনিটের প্রধানও ছিলেন। হেলিকপ্টারটি অদৃশ্য হওয়ার পর তাদের কল করা হলেও তারা সাড়া দেননি বলে জানান ইসমাইলি। অন্য 2 হেলিকপ্টারের পাইলটরা প্রেসিডেন্টের হেলিকপ্টারের দায়িত্বে থাকা ক্যাপ্টেন মুস্তাফিজের সঙ্গে যোগাযোগ করতে পেরেছিলেন। একজন 3 ঘন্টার মতো বেঁচে ছিলেন। ইসমাইলি জানান, বিধ্বস্ত হেলিকপ্টারে থাকা তাবরিজের জোমার ইমাম আয়তুল্লাহ মোহাম্মদ আলী হাশেম পাইলটের ফোন কল ধরতে সক্ষম হয়েছিলেন। পাইলটকে তিনি বলেন, তাদের হেলিকপ্টারটি একটি উপত্যকায় বিধ্বস্ত হয়েছে। তিনি নিজে গুরুতর অবস্থায় রয়েছেন। বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারের অবস্থান নির্ণয়ের পর রাইসি, আবদুল্লাহিয়ান সহ অন্যান্যদের মরাদেহ দেখে একটি স্পষ্ট হয় যে তারা তাৎক্ষণিক মারা গিয়েছিলেন। আলী হাশেম অবশ্য বিধ্বস্ত হওয়ার পর 3 ঘন্টা বেঁচে ছিলেন। মারা যাওয়ার আগে বেশ কয়েকবার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, যোগ করেন ইসমাইলি। বুধবার তেহরানে রাইসির জানাজা অনুষ্ঠিত হয়েছে। ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর মাসদাহে বৃহস্পতিবার রাইসিকে দাফন করা হবে বলে জানা গেছে। রাইসির জানাজায় যোগ দিয়ে যা বলেন হামাস প্রধান হানিয়া। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির জানাজায় যোগ দিতে তেহরানে পৌঁছেছেন
হামাস প্রধান ইসমাইল হানিয়া। তিনি তেহরান বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত রাইসির জানাজায় বলেন, আমি ফিলিস্তিনি জনগণের পক্ষ থেকে গাজার প্রতিরোধ আন্দোলন হামাসের পক্ষ থেকে সমবেদনা জানাতে এসেছি। তিনি বলেন, পবিত্র রমজান মাসে তেহরানের প্রেসিডেন্ট রাইসির সাথে আমি সাক্ষাৎ করেছিলাম। তখন প্রেসিডেন্টকে বলতে শুনেছি যে ফিলিস্তিন ইস্যুটি বর্তমানে মুসলিম বিশ্বের অন্যতম প্রধান ইস্যু হয়ে দাঁড়িয়েছে। হানিয়া বলেন, ফিলিস্তিনকে মুক্ত করার জন্য মুসলিম বিশ্বকে অবশ্যই তাদের দায়িত্ব পালন করতে হবে। এ সময় গত 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলার জনবাদী সত্তার হৃদয়ে ভূকম্পন শুরু হয়ে গিয়েছিল বলেও মন্তব্য করেন তিনি। ইসরায়েলি হামলায় 24 ঘন্টায় 62 ফিলিস্তিনি নিহত। গাজায় ইসরায়েলি হামলায় গত 24 ঘন্টায় অন্তত 62 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন 138 জন। বুধবার অবরুদ্ধ উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। গত 7 অক্টোবরের পর ইসরায়েলি হামলায় মোট 35,709 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় 80,000। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, উত্তর গাজায় অবশিষ্ট থাকা 2টি হাসপাতালও দখলে নিয়েছে ইসরায়েলি বাহিনী। হাসপাতাল 2টিতে 2 শতাধিক রোগী আটকা পড়েছেন। অন্যদিকে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে নরওয়ে, আয়ারল্যান্ড এবং স্পেন। দেশগুলোর নেতারা জানিয়েছেন, আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতি দেওয়া হবে। মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতেই তাদের এই উদ্যোগ। তবে দেশ তিনটির এমন পদক্ষেপে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। কিছুদিন ধরেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ইঙ্গিত দিচ্ছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত আয়ারল্যান্ড, স্পেন ও স্লোভাকিয়া এবং মাল্টা। সমন্বিতভাবে এই ঘোষণা দেওয়ার ইঙ্গিত দেন তারা। দেশগুলোর মতে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির জন্য দ্বিরাষ্ট্রীয় সমাধান অপরিহার্য। যুক্তরাষ্ট্রের ভেতরে ছড়িয়ে পড়েছে সহিংসতা। যুক্তরাষ্ট্রে অভিবাসীদের বিরুদ্ধে হুমকি ধুমকির ঘটনা অনেক বেড়ে গেছে এবং অনেক মার্কিন নাগরিককে আত্মরক্ষার জন্য বন্দুক ব্যবহার করতে দেখা গেছে। সাম্প্রতিক বছরগুলোতে এই প্রবণতা আগের চেয়ে বেড়েছে। যুক্তরাষ্ট্রে অনেক নাগরিক এখন দেশি বিদেশি বিপদের আশঙ্কায় অবসর সময় এমন সব কাজ করছে বলে নতুন এক গবেষণায় বলা হয়েছে। ফলে যুদ্ধনীতির কারণে যুক্তরাষ্ট্রের ভেতরে ছড়িয়ে পড়েছে সহিংসতা। খবর পার্স টুডে। ব্রাউন ইউনিভার্সিটি দ্য কর্টস অফ ওয়ারের গবেষণায় জানা যায়, যুদ্ধের জন্য $8 ট্রিলিয়ন বেশি ব্যয় করা হয়েছে, যা মার্কিন জনগণের জীবনমান উন্নয়ন এবং মানুষের একাকিত্ব ও জনবিচ্ছিন্ন অনুভূতি কমাতে ব্যয় করলে বড় ধরনের ইতিবাচক ফল পাওয়া সম্ভব হতো। বিশ্লেষকরা বলছেন, যদি সামাজিক বিষয়াদি উন্নয়ন ঘটানোকে গুরুত্ব দেওয়া না হয় এবং বাজেটের কাঠামোতে পরিবর্তন না আসে, অর্থাৎ যদি যুদ্ধই অগ্রাধিকার পেতে থাকে, তাহলে মার্কিন জনগণের একাকিত্ব এবং ক্রোধের আগুন গোটা দেশকে জ্বালিয়ে দেবে। বিখ্যাত দার্শনিক হানা আরেন্ট একাধিপত্যকামী আন্দোলন সম্পর্কে বলেছেন, যারা নিজেদের অক্ষম এবং বিচ্ছিন্ন মনে করে তারা এ ধরনের আন্দোলনে বেশি যোগ দেয়। আসলে ট্রাম্প এবং তার সহযোগী নেতারা মানুষের একাকিত্বের অনুভূতির সুযোগ নিয়ে একে সামাজিক আন্দোলনে পরিণত করেছেন। এই পরিস্থিতিতে ট্রাম্পের মতো লোকদেরকে বিশেষ সুবিধা দিচ্ছে এবং পাশাপাশি যুদ্ধের বিশাল ব্যয় এবং বিশাল সামরিক বাজেট সবসময় সামাজিক কর্মসূচিতে বিনিয়োগ এবং জীবনযাত্রার মান উন্নয়নের পরিবর্তে একাকিত্ব ও বিচ্ছিন্নতাকে উস্কে দেয়। সাপ্তাহিক ছুটিতে মার্কিনীরা শুটিং আর বন্দুক চালানোর অনুশীলন করছে এবং ভয়ে অনেকেই তাদের মুখোমলে ক্যামোফ্লাজ প্যান্ট ব্যবহার করছেন। তারা শুধু মজা করার জন্য ক্যামোফ্লাজ প্যান্ট ব্যবহার করছে না, বরং অভিবাসীদের সম্ভাব্য হুমকির বিরুদ্ধে প্রস্তুতি নিতেও এই কাজগুলো করছেন তারা। এসব নাগরিক শুধু রাস্তায় চলাফেরার সময় নয়, ব্যবসা সংক্রান্ত বৈঠকেও অস্ত্র নিয়ে হাজির হচ্ছে। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিচ্ছে নরওয়ে, স্পেন, আয়ারল্যান্ড। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপের 3 দেশ, নরওয়ে, স্পেন এবং আয়ারল্যান্ড। বুধবার একযোগে এই ঘোষণা দেন দেশ তিনটির প্রধানমন্ত্রী। দেশ তিনটির নেতারা বলেছেন, মধ্যপ্রাচ্যের শান্তির লক্ষ্যে ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবেন তারা। বুধবার সংবাদ সম্মেলনে নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গহর স্টোর বলেছেন, একটি দ্বিরাষ্ট্রীয় সমাধানই সর্বোত্তম পথ। তিনি আরও বলেন, ফিলিস্তিনকে স্বীকৃতি না থাকলে মধ্যপ্রাচ্যে শান্তি আসবে না। নরওয়ে আগামী 28 মে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বলে ঘোষণা দেন প্রধানমন্ত্রী জোনাস গহর স্টোর। নরওয়ের ঘোষণার পরপরই আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সাইমন হ্যারিসও এক সংবাদ সম্মেলনে ফিলিস্তিনকে স্বীকৃতি ঘোষণা দেন। আয়ারল্যান্ডও ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। এরপর স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজও এক সংবাদ সম্মেলনে আগামী 28 মে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেন। এদিকে দেশ তিনটির এই ঘোষণায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখেছে ইসরায়েল। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাজ আয়ারল্যান্ড, নরওয়ে নিযুক্ত ইসরায়েলিদের রাষ্ট্রদূতদের অবিলম্বে ইসরায়েলে ফিরে যাওয়ার নির্দেশনা দিয়েছে।